আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের অনলাইন কার্যক্রম। আজকে প্রথম বর্ষের আমি দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পত্রের বিশেষ করে যে বিষয়টা রয়েছে এটা বিস্তারিত আকারে একটু পড়তে হয় তোমাদের সিলেবাসের মধ্যে। এই চ্যাপ্টারটা অনেক বড়, সামাজিক সমস্যা এটাকে বলা হয়। তো আজকে ওই সামাজিক সমস্যা সম্পর্কে আমি বেসিক আলোচনা আজকে করব। আর এই সামাজিক সমস্যা থেকে দুটো প্রশ্ন বেশি আসে। একটি হচ্ছে সামাজিক সমস্যার কারণ ও বৈশিষ্ট্য, এটা খ, গ এবং ঘ উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আসতে পারে। তো এই জন্য এটা তোমরা একটু বৃহৎ আকারেই তোমাদেরকে পড়তে হবে। আর ক এ অবশ্যই থাকবে, ক্ষয় তো থাকবেই, এই জন্য গ এবং ঘ যেন অ্যান্সার করতে পারো। এই জন্য সামাজিক সমস্যার কারণগুলো এবং বৈশিষ্ট্যগুলো আমরা একটু ব্যাখ্যা করব। পরবর্তীতে সামাজিক সমস্যার যে এক্সাম্পল সেগুলো আবার আলাদাভাবেও বিভিন্ন কারণ ও বৈশিষ্ট্য আসে। এই জন্য মূল কারণ বৈশিষ্ট্য যখন তোমরা পারবা, বাকিগুলো তোমাদের জন্য শিখা একদম সহজ হয়ে যাবে। এই চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখবে আছে যে জনসংখ্যা সমস্যা, তারপরে আছে বেকারত্ব সমস্যা, নারী নির্যাতন, এবং বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, প্রায় 13টার মতো সমস্যা। বিশেষ করে 8 থেকে 10টা সমস্যা তোমাদের পরীক্ষা আসে। তো বিশাল একটা চ্যাপ্টার। এজন্য ওই সবগুলো সমস্যার কারণ এবং বৈশিষ্ট্যগুলো মোটামুটি সেম। এই জন্য মূল সমস্যা যদি আমরা সামাজিক সমস্যাটা চিহ্নিত করতে পারি, তার কারণ বৈশিষ্ট্য, তো বাকিগুলো অ্যান্সার একদম অর্ধেক সহজ হয়ে যাবে। এই জন্য আজকের ক্লাসটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে বই পড়েও অনেকে সঠিক অ্যান্সার করতে পারে না। এই জন্য ক্লাসে উপস্থিত থাকা একান্ত জরুরি যারা ভালো মার্ক পেতে চাও। চলো আমরা শুরু করছি। আচ্ছা, তো দেখো এখানে লেখা আছে দ্য রিজনস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল প্রবলেমস। আমি ইংরেজিতে সঙ্গে এর কথাটা এই জন্য লিখেছি যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে ইংরেজি টার্ম থাকে। এই জন্য যদি ইংলিশ টার্মটা তোমাদের মনে থাকে তাহলে সহজ হবে। যেমন এখানে লেখা থাকে যে সামাজিক সমস্যার ইংরেজি প্রতিশব্দ কি, অথবা বৈশিষ্ট্যর ইংরেজি প্রতিশব্দ কি, কারণ এর ইংরেজি প্রতিশব্দ কি। তো ওই হিসাবে আমি একবার লিখে দিয়েছি এটা, যে দ্য রিজনস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল প্রবলেমস। আচ্ছা, তো দেখো এখানে এই বিষয়টি, সামাজিক সমস্যা বিষয়টি তো সমাজের সাথে রিলেটেড। এই জন্য সামাজিক যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের মধ্যেই সামাজিক সমস্যাটা আলোচিত হয়। সোশ্যোলজিতে আলোচনা হয়, সোশ্যাল সায়েন্সের প্রত্যেকটা শাখা আলোচনা হয়, স্পেশাল ভাবে যে সোশ্যাল ওয়েলফেয়ার আলোচনা হয়, এবং যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স হিসেবে পরিচিত বর্তমানে, এবং কি একটি সাহায্যকারী পেশা হিসেবে পরিচিত যে সমাজকর্ম পেশা, এই সমাজকর্ম বিষয়ের মধ্যেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে সামাজিক সমস্যাগুলো। আচ্ছা, তো এখন আমরা প্রথমে একটু আলোচনা, আমরা পূর্বের আলোচনা একটু করিনি যে সামাজিক সমস্যা কি। আমরা আগেই পড়েছিলাম যে সোশ্যাল প্রবলেম ইজ অ্যান আনডিজারেবল কন্ডিশন ইন এ সোসাইটি। আচ্ছা, আবার এটাও পড়েছি যে ইটস এ স্টেট, এটা একটা বিশেষ অবস্থা, দ্যাট পিপল ক্যান সলভ দ্য প্রবলেম বাই হিজ অন প্রসেস। অর্থাৎ নিজে নিজে এমন এক পরিস্থিতিতে ব্যক্তিগত অথবা দলগত জীবনে কেউ সম্মুখীন হয় যে অবস্থা অবাঞ্ছিত তারা আশা করে না, কিন্তু মানুষের জীবনে চলে আসে, আর এটা নিজে মোকাবেলা করতে পারে না, তার হেল্প দরকার হয়। এই একটা অবাঞ্ছিত অবস্থা কি বলা হয়? সামাজিক সমস্যা। এই জন্য ইংরেজিতে সংক্ষেপে মনে রাখার জন্য আনডিজায়ারেবল কন্ডিশন, এই কথাটা মনে রাখবে যে সামাজিক সমস্যা হচ্ছে একটা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা, আনডিজায়ারেবল কন্ডিশন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সামাজিক সমস্যা, যে এটা এখানে কারণ বৈশিষ্ট্য দুইটা একসাথে এখান থেকে আমরা বের করতে পারি এই সংজ্ঞা থেকে। সামাজিক সমস্যার আরেকটি দিক হচ্ছে এটা এ পারসন ক্যান্ট সলভ দ্য প্রবলেম বাই হিজ অন প্রসেস। অর্থাৎ ব্যক্তির মধ্যেই তো প্রথম প্রবলেমটা সেন্টার হয়ে থাকে, এরপর দলের মধ্যে যায়, সমষ্টিগত যায়, ব্যক্তিকে কেন্দ্র করে আমরা প্রবলেমকে প্রথম চিন্তা করি। তো এই সমস্যার, তাহলে সামাজিক সমস্যার আরেকটা বৈশিষ্ট্য বা কারণ আমরা খুঁজে পাই যে ব্যক্তি কি করতে পারে না, এটা যে ব্যক্তি সলভ করতে পারে না, তাকে কেউ সাহায্য করতে পায়, অর্থাৎ নিজে সেটা সমাধান করতে পারে না, সেই জন্যই তো সেটা প্রবলেম। আচ্ছা, ব্যক্তি থেকে সেই সৃষ্টি হয়, আরেকটা হচ্ছে সমাজ থেকে সৃষ্টি হয়, তাই না? তো এই মূল এই কয়েকটি বিষয়কে কেন্দ্র করে আমরা এই বিষয়গুলো আলোচনা করবো এখন। তো তাহলে আমরা বুঝতে পারলাম সামাজিক সমস্যা কি। আচ্ছা,
এই সামাজিক সমস্যার কারণ রয়েছে, এই কারণগুলো চিহ্নিত করাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার এই প্রশ্নটা আসে, অনেক সময় ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। তো ব্যাখ্যামূলক প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমার বৈশিষ্ট্যগুলো জানতে হবে, আচ্ছা, কারণগুলো জানতে হবে। চলো আমরা প্রথমেই সামাজিক সমস্যার কারণ লিখি। অনেক কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো আলোচনা করব, যে সামাজিক সমস্যা কেন সৃষ্টি হয়। আচ্ছা, কারণগুলো কি কি? প্রথমত যে কারণটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে সামাজিক কারণ। এরপরে আমরা খুঁজে পাই অর্থনৈতিক কারণ, এরপরে আমরা দেখি রাজনৈতিক কারণ, এরপরে আমরা দেখি ভৌগোলিক কারণ। আচ্ছা, মূল কারণ, এর সাথেও আরো অনেকগুলো কারণ থাকে, যেই কারণগুলো এর ভিতরেই আলোচনায় চলে আসবে। আচ্ছা, তো প্রথম আমরা আসি সামাজিক কারণগুলো কি কি। সোশ্যাল রিজনস, সামাজিক কারণের মধ্যে আমরা প্রথমেই যেটা আমরা দেখব আমাদের সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো, সেটা নিয়ে। এর মধ্যে অন্যতম দিক হচ্ছে আমাদের পরিবার, ধর্ম, এসব। তো আমরা যখন আমরা পরিবারকে ধরবো, পারিবারিক কারণকে আমরা প্রথম দায়ী করব। পারিবারিক কিছু কারণে এই সামাজিক সমস্যার সৃষ্টি হয়। অনেক কারণ, এর মধ্যে অন্যতম একটি কারণ আমরা উল্লেখ করতে পারি, যেমন দাম্পত্য কলহ, আচ্ছা, অনেক কারণের মধ্যে অন্যতম আমরা একটি আলোচনা করার জন্য, যেহেতু সংক্ষিপ্তভাবে আমরা একটু আলোচনা করব, যদি আমরা বিস্তারিত আলোচনা করি আমাদের এই সময়ের মধ্যে সম্ভব হবে না। এই জন্য আমরা সামাজিক কারণ, এর মধ্যে পারিবারিক কারণ, সামাজিক তো অনেক কারণ আছে, এর মধ্যে পারিবারিক অন্যতম একটি কারণ। তো এই কারণের মধ্যেও আবার অনেকগুলো কারণ থাকবে, এর মধ্যে আমরা একটিকে বেছে নিলাম, দাম্পত্য কলহ, সহজে বোঝার জন্য। তো এই এর মধ্যে আছে আবার পারিবারিক ভাঙন, ঠিক আছে। তো দাম্পত্য কলহর দৃষ্টিভঙ্গিটা আসলে পারিবারিক ভাঙ্গনের একটি অংশ, সেই জন্য আমরা এখানে সীমাবদ্ধ রেখেছি। তো এটা উল্লেখ, মূল বিষয়টা আমরা একটু আলোচনা করব, যে সমাজ আসলে, সমাজের বিভিন্ন কাঠামোগুলো গড়ে ওঠে মানুষের আন্তঃসম্পর্কের উপর ভিত্তি করে। আরেকটা হচ্ছে তার দায়িত্ববোধ থেকে। যখন ব্যক্তি, দল, সমষ্টি তার দায়িত্ব বুঝতে পারে না এবং তার ভূমিকা পালনে ব্যর্থ হয়, তখন কিন্তু সামাজিক সমস্যার সৃষ্টি হয়। আর সেই জন্য অনবদ্য ভূমিকা পালন করতে পারে তার পরিবার। এই জন্য পরিবার যদি ওই ধরনের সামাজিকতা গড়ে না উঠে, বিশেষ করে সামাজিকরণ একটি শিশুর পরিবার থেকে গড়ে ওঠে, পরবর্তীতে ওই পরিবারের অনেকগুলো দায়িত্ব থাকে, যে তার মৌল মানবিক চাহিদা পূরণ, শিক্ষা, অর্থ ব্যবস্থা, এগুলো থেকে ব্যর্থ হওয়ার পর এই শিশুটি একসময় বড় হয়ে যে কর্মঠ জনশক্তি হতে পারে না, এই সামাজিকভাবে সে নিগৃহীত হয় এবং সে সামাজিকভাবে একটা বার্ডেন হিসাবে বোঝা হয়। তো এই যে সামাজিক, এই পারিবারিক দায়িত্ব পালন থেকে সেটা হয়। অপরদিকে আমাদের শিল্প বিপ্লবের পর আমরা জানি যে শিল্প বিপ্লব আমাদের অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে অগ্রগতি সাধন করেছে, কিন্তু আমাদের সামাজিক বন্ধনকে আসলে এক লোপ করেছে, একেবারে এই বন্ধন ভেঙে পড়েছে বলা যায়। এর মধ্যে অন্যতম হলো যে সোশ্যাল ডিসলোকেশন, এটা। আরেকটা হচ্ছে ব্রোকেন ডাউন ফ্যামিলি, আরেকটা হচ্ছে যে একক পরিবার সৃষ্টি হওয়া। এই বিভিন্ন ঘটনা থেকে আসলে পারিবারিক ভাঙন সৃষ্টি হয়েছে। যেমন পিতামাতা থেকে সন্তান বিভিন্ন কাজের ক্ষেত্রে শিল্প বিপ্লবের পর গ্রাম থেকে শহরে আসার কারণে এই পারিবারিক বন্ধনটা আসলে লোপ পেয়েছে, যা বাস্তব অবস্থার প্রেক্ষিতেই। তো পরবর্তীতে আবার যখন এই আগের সমাজের মধ্যে যে স্বামী স্ত্রীর একটা সুন্দর সম্পর্ক ছিল, স্বাভাবিক শিল্প বিপ্লবের পর উভয়ই নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের পার্সোনালিটি গ্রো করা, শিক্ষার অগ্রগতি, উন্নয়ন, এবং বিশেষ করে শিল্প বিপ্লবের একটা ইতিবাচক প্রভাবের দিক হচ্ছে যে
ছেলেদের পাশাপাশি মেয়েরাও চাকরিতে যোগদান করা, শিক্ষিত হওয়া। তো এখানে নতুন ভাবে একটি সমস্যা অ্যারেজ করেছে ভালোর পাশাপাশি, যে দাম্পত্য কলহ, সেটা যে পার্সোনালিটির যে একটা কনফ্লিক্ট হয়, এই কনফ্লিক্ট থেকে আসলে পরিবারে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা নতুন রূপ পরিগ্রহ করেছে, সেটা হচ্ছে দাম্পত্য কলহ। এই সামাজিক একটি কারণ। তো সামাজিক সমস্যার অন্যতম কারণ হিসেবে আমরা এটাকে চিহ্নিত করেছি। এরপর অর্থনৈতিক কারণ, সামাজিক সমস্যা কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি বিশেষ করে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আর গণতান্ত্রিক ব্যবস্থার সুষ্ঠু চর্চা না হওয়ার কারণে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে শ্রেণী ধনী সে ধনী হয়, যারা গরিব তারা গরিব হতে থাকে। এটাকে আমরা বলি আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য রিসোর্সেস, আর সম্পদের সুষম ব্যবস্থা নিশ্চিত না করা। ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হওয়ার কারণে যে আমাদের একটা পরিসংখ্যানে আমরা দেখেছি অলরেডি, তোমরা ফার্স্ট পেপারে পড়েছো, আমি ক্লাসে আলোচনা করেছি, যে আমাদের দেশের বিশাল সম্পদকে 10 ভাগ মানুষ ভোগ করে, অপরদিকে 90 ভাগ জনগণ মাত্র 10 ভাগ সম্পদ ভোগ করে। এই যে একটা অসম বন্টন ব্যবস্থা, এটা সামাজিক সমস্যা সৃষ্টির অন্যতম কারণ। এবং এই কারণটি কিন্তু আসলে আমরা বহুদিন চেষ্টা করেও, অনেক পরিকল্পনা করেও এই অবস্থায় থেকে আমরা উত্তরণ লাভ করতে পারিনি, যার জন্য আমরা প্রায় পেপারের মধ্যে লাঘব বলদের ইতিহাস খুঁজে পাই। তো সবাই শুধু এই রিপোর্ট পড়েই ক্ষান্ত হয়ে থাকে, এর ব্যাপারে কেউ জনসচেতনতা গড়ে ওঠে না, বা পরবর্তীতে তাদের এই চিন্তাধারার পরিবর্তন কিন্তু হয় না। অর্থ ব্যবস্থার এই অবস্থার কারণেই আমরা বলবো এল রবিন্স যে অর্থ ব্যবস্থা, এল রবিন্স অধ্যাপক যে অর্থ ব্যবস্থার সংজ্ঞা দিয়েছেন, তার দ্বারা কাছেও আমরা নেই। কারণ প্রথমাংশ ঠিক আছে, আমাদের সম্পদ কিন্তু সীমিত, কিন্তু চাহিদা তো অসীম, ঠিক আছে। কিন্তু এই দুইটার সমন্বয় করার জন্য অধ্যাপক এল রবিন্স এই কথা বলেছেন, ইজ নিডেড টু ইউটিলাইজ দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। তা এই জন্য এই যে সংজ্ঞাটা উনি বলেছেন, যে সম্পদের সুষম বন্টন ব্যবস্থা নিশ্চিত করলেই আমাদের সবকিছু চাহিদা পূরণ হবে, কিন্তু এটা বাস্তবে আমাদের সম্ভব হচ্ছে না এই অর্থনৈতিক ব্যবস্থার কারণে। আচ্ছা, আর আরেকটি দিক হচ্ছে আমাদের জাতীয় বাজেটের মধ্যেও আমাদের অগ্রগণ্য এমন কিছু বিষয় রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় ওই পরিমাণ বাজেট থাকে না। অপরদিকে এবং এই বাজেটের প্রতি সুষম বাজেট প্রণয়ন করা এখনো পর্যন্ত আসলে স্বাধীনতার পর সম্ভব হয়নি, যার জন্য আমরা এই অর্থনৈতিক এই অব্যবস্থার কারণেই কিন্তু সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার আছে রাজনৈতিক সমস্যা। তো রাজনৈতিক আমরা জানি পলিটিক্যাল আনরেস্ট ইজ ওয়ান দ্য ব্যারিয়ার, এটা হচ্ছে অন্যতম একটা বাধা, হচ্ছে হুমকি, হচ্ছে অবস্ট্রাকেল, হচ্ছে প্রবলেম, হচ্ছে যে আনরেস্ট অর্থাৎ অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি। এটা আমরা অনেক দিন থেকে লক্ষ্য করেছি। আমাদের মধ্যে সরকারি দল বিরোধী দলের মধ্যে সমতা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। জনগণের সাথে সরকারের একটা দ্বৈত নীতি এবং কোঅর্ডিনেশন, এটার সমন্বয়হীনতার অভাবের কারণে আসলে আমাদের রাজনৈতিক ফিল্ডটাও আমাদের সামাজিক সমস্যার জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ভৌগোলিক অবস্থান, আমাদের এমন এক অবস্থানে আমরা রিজনে আছি, একদিকে আমাদের ওয়েস্টার্ন কালচার ইতিমধ্যে আমাদের দেশে চলে আসে, অপরদিকে একেবারে অজপাড়াগাঁয়ের এখনো গন্ধ আমাদের কাছ থেকে মুছে যায়নি। আমাদের চিন্তাধারার মধ্যে অজপাড়াগাঁয়ের চিন্তাধারা এখনো বিদ্যমান, এখনো কুসংস্কারে নিপতিত আমাদের দেশে প্রায় 50% মানুষ। এই এহেন পরিস্থিতিতে এই ভৌগোলিক যে একটা অবস্থা, এই অবস্থার কারণে কিন্তু আমাদের সামাজিক অবস্থার সৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে ক্রিমিনোলজির আমরা অপরাধ জগতের মধ্যেও আমরা একটা টার্ম পড়েছি, যে বিশেষ করে জিওগ্রাফিক্যাল ইফেক্ট একটা রয়েছে। আমরা জানি জেনিটাল ফ্যাক্টর যেমন অপরাধের ক্ষেত্রে রয়েছে, আর একটা বিশেষ করে জিওগ্রাফিক্যাল এরিয়া, জোনাল একটা কনফ্লিক্ট, জোনাল একটা বিহেভিয়ার মানুষের জীবনে প্রভাব বিস্তার করার কারণে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে এক এক ধরনের অবহাত প্রবণতা আমরা লক্ষ্য করি। আমরা প্রায়ই দেখি, বিশেষ করে আমাদের দেশে বর্ষাকালের মধ্যে প্রায়ই শোনা যেত বিশেষ বিশেষ এলাকার মধ্যে ডাকাতি হয়, চুরি হয়, খুব বিশেষ একটা সময়। তো এই যে একটা ভৌগোলিক অবস্থার কারণে অ্যাভেলেবল যে অপরাধ করাটা একেবারে সহজ হয়ে যায় আমাদের দেশে কোনো কোনো এলাকার জন্য, বিশেষ করে বর্ষাকালে। আচ্ছা, আবার অপরদিকে যোগাযোগ ব্যবস্থার কারণে ঢাকা শহরের মতো অনেক শহরের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা একদিকে মানুষের জন্য অনেক উপকার করেছে, আবার সন্ত্রাসীদের জন্যও কিন্তু সন্ত্রাস ব্যবস্থাকে লালন করেছে। খুব সহজেই একজন মোবাইল বা অন্য টেকনোলজির মাধ্যমে এই বিদ্যাটা সে রপ্ত করতে পারে।
এই ভৌগোলিক অবস্থানও অন্যতম। পৃথিবীর বিশ্বের মধ্যে অনেক দেশই যেখানে ভৌগোলিক অবস্থা খুব ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো, সেখানেও কিন্তু আমরা বিভিন্ন সামাজিক সমস্যা লক্ষ্য করি। এই কারণে, কারণ প্রত্যেকটা ভালোর পাশাপাশি নেগেটিভ সাইড আছে। যেমন শিল্প বিপ্লবের আমরা পড়েছি ইতিবাচক দিক যেমন রয়েছে, আবার নেতিবাচক দিকও কিন্তু রয়েছে, এটা আমরা লক্ষ্য করি। এই জন্য সামাজিক সমস্যা আমরা সবখান থেকে পাচ্ছি। আচ্ছা, এবার আসতেছি যে বৈশিষ্ট্যগুলো কি কি। তো এখন এই যে সামাজিক সমস্যা আমরা কারণগুলো আমরা পড়লাম, তো এই ক্ষেত্রে আমাদের কি লাভ হবে, কি উত্তরগুলো আমরা দিতে পারবো। এক নম্বর হচ্ছে যে জনসংখ্যার সমস্যার কারণগুলো লিখো। আচ্ছা, এরপরে বেকারত্বের কারণ, নিরক্ষরতার কারণ, নারী নির্যাতনের কারণ, কিশোর অপরাধের কারণ, দারিদ্র্যের কারণ। এই যে বিভিন্ন উল্লেখযোগ্য সমস্যাগুলো আমি লিখলাম। এখন এই সমস্যাগুলো আমরা যদি এই কারণগুলো ভালো করে আমরা বুঝে থাকি, তো এইগুলো কিন্তু অ্যান্সার করা সহজ হবে। প্রত্যেকটি কারণের মধ্যেও কিন্তু এই কারণগুলো প্রায় রয়েছে, প্রায় 90%, প্রত্যেকটি কারণের সাথে প্রায় 90% মিল রয়েছে। যেহেতু সবগুলোই সামাজিক সমস্যা, প্রত্যেকটা কারণের মধ্যে প্রায় মিল থাকবে 90%, 10% একটু বেমিল থাকতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো লিখো। আবার আমরা লিখলাম যে দারিদ্র্যের কারণগুলো লিখো। তো একটা একটার সাথে সম্পর্কিত। কিন্তু যখন আমি বলবো যে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে যে অজ্ঞতা, ওই ক্ষেত্রে আবার আমি যখন দারিদ্র্যের কথা বলবো, দারিদ্র্যেরও অন্যতম কারণ কিছু অজ্ঞতা। আবার আমি যখন বলবো যে নারী নির্যাতিত হয়, বিশেষ করে নারী সমাজ শিক্ষা থেকে বঞ্চিত, বেশিরভাগ তো শিক্ষিত থেকে অশিক্ষিত নারীরা বেশি নির্যাতিত হয়। তো এই ক্ষেত্রে এটার আমরা অন্যতম কারণকে দায়ী করব যে শিক্ষার অভাব। ঠিক আছে, তো দেখা গেল নারী নির্যাতনের সাথে আবার এই যে শিক্ষা নিরক্ষরতার একটি সম্পর্ক রয়েছে। একটি কারণ আরেকটি কারণের মধ্যে চলে আসবে। তো কেউ যদি এই জন্য এই কারণগুলো যদি প্রথম এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো, তো বাকিগুলো কিন্তু তোমাদের জন্য একদম সহজ হয়ে যায়, অ্যান্সার করা সহজ হবে। আবার বৈশিষ্ট্য যখন তোমরা পড়বে, বৈশিষ্ট্য আমি এখন আলোচনা করব। তো যে কোনো জিনিসের বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবা। যদি কেউ বলে যে জনসংখ্যা সমস্যা একটি সামাজিক সমস্যা, সে কিন্তু কারণ না, এটা তোমরা ব্যাখ্যা করো। তো বৈশিষ্ট্য জানা থাকলে ব্যাখ্যা করতে পারবা, যে প্রত্যেকটা বৈশিষ্ট্য মিলে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা প্রথম বৈশিষ্ট্যগুলো আলোচনা করে নিই, তারপরে এইগুলোর যে কোনো ইয়াগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, ব্যাখ্যা যে কোনো এই ব্যাখ্যা যদি আসে তো এইটা পড়লে আমরা পারবো। আর যে কোনো কারণ যদি আসে, এই কারণগুলো পড়লে এই কারণগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো ইজিলি। তো চলো আমরা বৈশিষ্ট্য বলি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক সমস্যা সমাজ থেকে সৃষ্টি হয়। সমাজ থেকে সৃষ্ট অথবা সৃষ্টি। আচ্ছা, এটার ব্যাখ্যা কি? যে আমরা যে সমাজে বাস করি, আসলে ওই সমাজের দলীয় সদস্যদের ইন্টারঅ্যাকশনের কারণে এবং এদের অব্যবস্থার কারণে বা এদের মধ্যে কনফ্লিক্টের কারণে অথবা এরা ভূমিকা পালন না করার কারণে তো যে সমস্যাগুলো সৃষ্টি হয়, সেটা কিন্তু সমাজ থেকে হয়। যেহেতু আমরা সমাজের অধিবাসী, সমাজে আমরা বাস করি, এই জন্য এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমাজ থেকে সৃষ্ট। যেমন আমরা এগুলো একটা একটা উদাহরণ দিয়ে দিব প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন সমাজ থেকে সৃষ্ট কোনগুলো, যেমন একটা হচ্ছে যৌতুক প্রথা, একটি সামাজিক সমস্যা। এই যৌতুক প্রথা কিন্তু মানুষেরই একটা কালচার, কৃষ্টি, হ্যাঁ, একটা কুপ্রথা, যেটা সমাজ থেকে সৃষ্টি হয়েছে। এরপর আরেকটি বৈশিষ্ট্য কি, যে সামাজিক সমস্যা হতে গেলে আরেকটি কি লাগবে, সকল মানুষের উপর প্রভাব বিস্তারকারী। সকল মানুষের উপর প্রভাব বিস্তারকারী। এই সামাজিক সমস্যা শুধু ব্যক্তি থেকে যদিও সৃষ্টি হয়, তার একার মধ্যে থাকে না, এটা পুরো সমাজের উপর প্রভাব বিস্তার করে। অন এক্সাম্পল যদি আমরা দেই, মাদকাসক্ত, মাদকাসক্তি,
একটি পরিবার একটি ছেলে যখন মাদকাসক্ত হয়, সেটা শুধু তার নিজের মধ্যে থাকে না, তার পরিবারের মধ্যে চলে যায়, তার সমাজের মধ্যে চলে যায়, পুরা দেশের মধ্যে এটা সাফারার হয়ে যায় একজন মাদকাসক্ত। এই জন্য এই কথা বলা হয়ে থাকে যে একটি পরিবারকে ধ্বংস করার জন্য একজন মাদকাসক্তি ব্যক্তি যথেষ্ট। এই কথা আমরা প্রায়ই শুনে থাকি। এবার আসি নতুন সমস্যা সৃষ্টিকারী। সামাজিক সমস্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে যদি শুধু সমস্যা না, সে পর একটার পর একটা সে নতুন সমস্যা সৃষ্টি করেই যাবে। হ্যাঁ, যেমন আমরা এখানে থেকে আমরা যদি এখন প্রমাণ করতে পারবো যে এখানে দারিদ্র একটি সামাজিক সমস্যা, তাই না? যখন কোন একটা এলাকার মধ্যে, দেশের মধ্যে দারিদ্র চলে আসে, বা একটি ব্যক্তির মধ্যে, একটা পরিবারের মধ্যে দারিদ্র চলে আসে, সেই দারিদ্র এই সমস্যার মধ্যে নিপতিত থাকে না, সাথে সাথে ওই দারিদ্র পরিবার নিরক্ষর হয়ে যায়। এই দারিদ্র পরিবারের মধ্যে বেকারত্বের সৃষ্টি হয়, যেহেতু সে তার কর্মঠ জনশক্তি গড়ে তুলতে পারে না অর্থনৈতিক কারণে, পরবর্তীতে একটা বোঝা হয়ে যায়। এই যে জনসংখ্যা সমস্যাও তার পরিবারের সৃষ্টি হয়। তো এই জন্য দেখা গেল এই সামাজিক সমস্যা অন্যতম একটি বৈশিষ্ট্য, সে নতুন সমস্যা সৃষ্টি করে। তো ওই হিসাবে আমরা উদাহরণ দিয়ে দিব, যেমন দিয়ে দিব এখানে যে দারিদ্র হলে কোনো পরিবারে যখন দারিদ্র এই সমস্যা সৃষ্টি হয়, এ থেকে তাদের যে দরিদ্র জনসংখ্যা অসচেতন থাকে, বেশি জনসংখ্যা সৃষ্টি হয়, অথবা সহজ আমরা কি বলতে পারি, নিরক্ষর হয়ে থাকে, তারা নিরক্ষরতা নামক এক নতুন সমস্যার সৃষ্টি করে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সামাজিক সমস্যার বিভিন্ন দিক রয়েছে, বহুমুখী দিক রয়েছে, একটি মুখ না, তার বহুমুখী দিক রয়েছে। কারণ একটি সমাজ, বিশেষ করে সামাজিক সমস্যা, একটি সমাজের বিভিন্ন বস্তুর উপর প্রভাব বিস্তার করে। যেমন আমরা পড়েছি বিশেষ করে নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর মধ্যে, ইংলিশ ফরটুডের মধ্যে, যে জনসংখ্যার প্রভাব সম্পর্কে আমরা পড়েছি। হ্যাঁ, কি পড়েছি? দ্য ইফেক্ট অফ দ্য ওভার পপুলেশন অন আওয়ার ল্যান্ড, প্রপার্টি, ফুড, কমিউনিকেশন, এডুকেশন অ্যান্ড আদার। অর্থাৎ আমাদের জনসংখ্যার চাপ আমাদের পরিবার, আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের খাদ্য, আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটি বস্তুর উপর প্রভাব বিস্তার করে। অতিরিক্ত জনসংখ্যার চাপে আমাদের মূল যে প্ল্যানিং, সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই জন্য সামাজিক সমস্যার বহুমুখী দিক রয়েছে। উদাহরণস্বরূপ আমরা কি দিব এখানে? জনসংখ্যা সমস্যা। এভাবে সামাজিক সমস্যার অনেকগুলো কারণ, সর্বোচ্চ 10টি সমস্যা রয়েছে। 10টি এই বৈশিষ্ট্যগুলো আমরা যখন বৈশিষ্ট্য থেকে আমরা ব্যাখ্যা করে দিব। আর বিশেষ করে গ এবং ঘ এর মধ্যে এই আলোচনা খুব জরুরি। যেমন আমি একটা উদাহরণ দিব এখন, আমি একটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব এখন। ওকে, যেমন নারী নির্যাতন একটি সামাজিক সমস্যা, অথবা বেকারত্ব একটি সামাজিক সমস্যা, অথবা নিরক্ষরতা একটি সামাজিক সমস্যা। তো এটা ব্যাখ্যা করো যখন আসবে, তখন আমি এইগুলো একটা একটা করে আলোচনা করে দিলেই উত্তর হয়ে যাবে। যেমন প্রথম আমরা আলোচনা করবো, 4টি আলোচনা করলেই হবে, কারণ এত বড় 4-এর উপরে নাম্বার থাকে না। সমাজ থেকে সৃষ্টি। আচ্ছা, নারী নির্যাতন আমরা প্রমাণ করে দিলে হবে যে সমাজ, নারী নির্যাতন হয় আমাদের সমাজের মানুষের মধ্যে, বিশেষ করে গ্রাম এলাকার মধ্যে, শহর এলাকাও আছে, নিম্ন শ্রেণীর মধ্যে বিভিন্ন কারণে নারী নির্যাতিত হয়, বাল্য বিবাহ বা বিভিন্ন কারণে। তো এই যে একটা অবস্থা, এটা কিন্তু সমাজ থেকে সৃষ্টি হয়, প্রমাণ হয়ে গেল। সকল মানুষের প্রভাব বিস্তার, মানে একটা পরিবারে যখন নারী নির্যাতন হয়, তার মা, তার বাবা, তার ভাই বোন, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকলেই এটা সাফার হয়। এই হিসাবে সকলের উপর প্রভাব বিস্তার করে, এটা প্রমাণ হয়ে গেল। এরপরে সমাজ সমস্যা হতে গেলে কি লাগবে? নতুন সমস্যা সৃষ্টি করতে হবে। নারী নির্যাতন শুধু একটা সমস্যায় সৃষ্টি করে না, সেই নতুন সমস্যার সৃষ্টি করে। বিশেষ করে একটা পরিবারকে পঙ্গু করে ফেলে। যখন পিতা তার মেয়েকে নির্যাতন দেখে, তার জমি বিক্রি করে হলেও নারী নির্যাতন থেকে তাকে রেহাই করার চেষ্টা করে। এভাবে সে নতুন একটা সমস্যার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় দারিদ্র। ঠিক একই রকম ভাবে ওই পরিবারের জনসংখ্যা যারা আছে, ভাই বোন, ওরাও নিরক্ষর হয়, বেকারত্ব হয়ে যায়, এভাবে নতুন সমস্যার সৃষ্টি করে। আচ্ছা, তো এটাও প্রমাণ হয়ে গেল। বহুমুখী দিক, নারী নির্যাতনের বহুমুখী দিক রয়েছে। এই জন্য আমাদের সরকার ব্যবস্থার মধ্যে এবং বিভিন্ন ক্যাম্পেইনে বলা হয়ে থাকে যে যৌতুককে না বলুন। কেন? এটা নারী নির্যাতনের জন্য একটি অন্যতম একটি নিয়ামক।
তো ওই ক্ষেত্রে দেখা গেল এটার বহুমুখী দিক রয়েছে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এবং আন্তর্জাতিকভাবে ওই নারী নির্যাতনের প্রেক্ষাপটটা সাধারণত ফুটে ওঠে এবং ওই দেশকে নিম্নমুখী করে দেয় নারী নির্যাতনের কারণে। তো আমরা দেখলাম যে এই বৈশিষ্ট্য যদি আমরা জানি তাহলে যে কোনো একটি সামাজিক সমস্যা ব্যাখ্যা করা আমাদের জন্য সহজ হবে। তো আজকে আমাদের এই আলোচনা এখানেই সীমাবদ্ধ রাখলাম, যে সামাজিক সমস্যার কারণ এবং বৈশিষ্ট্যগুলো আমরা আজকে জানলাম। তোমরা বই থেকে আরেকটু বিস্তারিত জানবে। তোমাদের কোনো প্রশ্ন রাইজ করলে যোগাযোগ করবে, টেলিফোন করো, জানতে পারো আমার কাছে। তোমরা ক্লাসে, বিশেষ করে আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল, তোমরা সবাইকে জানিয়ে দিবে একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে যে আজকে থেকে সবার অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যেন সবাই ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরীক্ষাগুলো হবে। পরীক্ষা ভালো করতে গেলে অবশ্যই ক্লাসগুলো ভালো করে করতে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।